স্টুডেন্টস ক্লাস 11 এর ভূগোল পরপর পড়ে দিচ্ছি আজকে অধ্যায় 7 জৈব সম্পদ অরণ্য মানে বায়োটিক রিসোর্স ফরেস্ট। এটা দুটো পার্টে পড়াবো, যেহেতু চ্যাপ্টারটা অনেকটা বড়, আজকে পার্ট 1। দেখো, প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স বলে। তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে বায়োটিক রিসোর্স বা জৈব সম্পদ কি? আবার বলো, প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স বলে। অরণ্য হলো জৈব সম্পদের অন্যতম উৎস। তবে দেখো, অরণ্য তাহলে অরণ্যের সঙ্গে কি? ডেফিনেশন অফ ফরেস্ট: এক জায়গায় একসঙ্গে বিভিন্ন প্রজাতির বহু সংখ্যক স্বাভাবিক উদ্ভিদের সমষ্টিকে অরণ্য বলে। রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO, তোমাদের অনেক সময় প্রশ্ন আসে FAO কি? রাষ্ট্রসংঘের FAO হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর মতে অরণ্য হলো সেই ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ বা স্থানীয় জলবায়ু ও জলের বন্টনকে প্রভাবিত করে, জীবজন্তুকে আশ্রয় দেয় এবং মানুষের কাঠের যোগান দেয়। তাহলে আমাদের কি হয়? স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ যা স্থানীয় জলবায়ু ও জলের বন্টনকে প্রভাবিত করে। যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে কি হবে? জলবায়ু প্রভাবিত হবে, আমাদের বৃষ্টি কমে যাবে, এরকম আর কি। তাহলে প্রত্যেকটা স্থানীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কে? সেখানকার স্বাভাবিক উদ্ভিদ। আর কি? জলের বন্টন মানে বৃষ্টিপাতের আর কি। আর জীবজন্তুকে আশ্রয় দেয় এবং মানুষকে কি দেয়? কাঠের যোগান দেয়, আরো বিভিন্ন জিনিস দেয়। গাছ থেকে আমরা অনেক কিছু পাই। প্রতি হেক্টরে কম করে 0.05 হেক্টর জমিতে গাছপালার এই জাতীয় দলবদ্ধ অবস্থানকে অরণ্য বা বনভূমি বলা হয়। কখন আমরা অরণ্য বা বনভূমি বলবো? প্রতি হেক্টরে কম করে 0.05 হেক্টর জমিতে গাছপালার এই যে একসাথে দলবদ্ধ অবস্থা, এরকম দলবদ্ধ অবস্থান যদি কোথাও থাকে তখন সেটাকে অরণ্য বা বনভূমি বলা হয়। এবার দেখো অরণ্যের প্রকারভেদ, টাইপস অফ ফরেস্ট। জলবায়ু, মৃত্তিকার প্রকারভেদ, ভূ প্রকৃতির তারতম্য এবং স্বাভাবিক পরিবেশ অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা ধরনের অরণ্য সৃষ্টি হয়। এসব অরণ্যে নানা প্রজাতির গাছ জন্মায়। পৃথিবীর অরণ্যকে শ্রেণী বিভক্ত করার সাধারণত দুটি ভিত্তি আছে, একটা হচ্ছে জলবায়ুর পার্থক্য অনুসারে এবং আরেকটা হচ্ছে প্রকৃতি ও গঠন অনুসারে। প্রথমে দেখো, জলবায়ুর পার্থক্য অনুসারে অরণ্যের শ্রেণীবিভাগ। উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য পৃথিবীর অরণ্যকে প্রথমত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের অরণ্য এবং দুই হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের অরণ্য। এই দুটি বৃহদায়তন বনভূমিকে পুনরায় কয়েকটি ছোট ছোট আঞ্চলিক অরণ্যে ভাগ করা হয়। তার মধ্যে এক হচ্ছে দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলের অরণ্যকে আবার ভাগ করা যায় ভূমধ্যসাগরীয় অরণ্য, নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, সি সরলবর্গীয় অরণ্য ও ডি নাতিশীতোষ্ণ তৃণভূমি। 2 নম্বর দেখো, ক্রান্তীয় অঞ্চল অরণ্যকে ভাগ করা যায় এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, বি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, সি ক্রান্তীয় তৃণভূমি, ডি ক্রান্তীয় মরু ও কাঁটা ঝোপ। 2 নম্বর হচ্ছে প্রকৃতি ও গঠন অনুসারে অরণ্য শ্রেণীবিভাগ। প্রকৃতি ও গঠন অনুসারে অরণ্যকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পাতার আকৃতিগত পার্থক্য অনুসারে। তার মধ্যে কি আছে? এ হচ্ছে বড় পাতা মানে ব্রড লিফ অরণ্য, এবং বি হচ্ছে ছুচলো পাতা বা মোচা আকৃতির পাতার অরণ্য, নিডল লিফ অরণ্য। 2 গাছের প্রকৃতি অনুসারে ভাগ হচ্ছে এ চিরসবুজ বা চিরহরিত অরণ্য, আর বি হচ্ছে পাতা ঝরা বা পর্ণমোচী অরণ্য, সি লবণাম্ব উদ্ভিদ বা ও ম্যানগ্রোভ। আর কাঠের বৈশিষ্ট্য অনুসারে এ হচ্ছে শক্ত কাঠের অরণ্য ও বি হচ্ছে নরম কাঠের অরণ্য। এবার দেখো, জলবায়ুর তারতম্য অনুসারে বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত একটু পরিচয় জানা যাবে। প্রথমে দেখো, জলবায়ু হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। অরণ্যের নাম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। বন্টন কোথায়? নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, মধ্য আমেরিকার পানামা, নিকারাগুয়া ইত্যাদি দেশ, দক্ষিণ আমেরিকা আমাজন অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা, এশিয়াতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ ভারত ইত্যাদি। এই হচ্ছে বন্টন, মানে এখানকার যে জায়গাগুলোতে আছে। প্রধান গাছ আয়রনউড, রোজউড, মেহগিনি, সেগুন, রবার, জাপটি, আবলুস, কপুর, পাম ইত্যাদি গাছ। ব্যবহার কি? এই ধরনের কাঠ খুব শক্ত ও ভারী। আসবাবপত্র, ঘরবাড়ি, জাহাজ, যানবাহনের কাঠামো, তেল, বোতাম, রাবার, চুইংগাম প্রভৃতি উৎপাদনে এই কাঠ ব্যবহার করা হয়। এরপরে 2 হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অরণ্যের নাম ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। বন্টন নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে, মহাদেশের পূর্ব দিকে ভারত, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া ইত্যাদি দেশ। প্রধান গাছ সেগুন, শাল, তুন, গামার, অর্জুন, নিম, বট, অশ্বত্থ, পলাশ, চন্দন ইত্যাদি গাছ। ব্যবহার কি? জ্বালানি হিসেবে রেলগাড়ির কামরা নির্মাণে, নৌকো, ঘরবাড়ি, আসবাবপত্র, সুরা,
গালা, কাগজ ইত্যাদি উৎপাদনে ব্যবহার করা হয়। এরপরে দেখো জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু, সেখানে কি অরণ্য? ভূমধ্যসাগরীয় অরণ্য। বন্টন নিরক্ষরেখার উভয় দিকে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ইউরোপের স্পেন, ইতালি, দক্ষিণ পর্তুগাল, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, এশিয়ার সিরিয়া, ইসরায়েল ইত্যাদি দেশ। প্রধান গাছ কর্ক, ওক, জলপাই, আঙুর, কমলালেবু, রেডউড, সাইপ্রেস, ফার, সেডার ইত্যাদি গাছ। ব্যবহার জলপাইয়ের তেল, যেটা খুব বিখ্যাত আর কি। কর্ক থেকে বোতলের স্মৃতি, যন্ত্রপাতির বিদ্যুৎ, অপরিবাহী আস্তরণ, জ্বালানি, ফুল, ফল ও সবজি উৎপাদন করা হয়। উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ অরণ্যের নাম নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। নিরক্ষরেখার উভয় দিকে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দক্ষিণ ও পূর্ব চীন, জাপান, দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র রাষ্ট্রের পূর্বাংশ ইত্যাদি। এখানে প্রধান গাছ পপলার, ওয়ালনাট, ওক, বীচ, হিকরি, বাঁশ, চেস্টনাট ইত্যাদি গাছ। আর ব্যবহার আসবাবপত্র, খেলাধুলার সরঞ্জাম, জাহাজের পাটাতন, ঘরবাড়ি, গাড়ির কামরা নির্মাণ, ট্যানিন উৎপাদন, আঠা ও সিরাপ ইত্যাদি তৈরি করা হয়। এরপর জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, অরণ্যের নাম সরল বর্গীয় অরণ্য। বন্টন উত্তর গোলার্ধে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, রাশিয়া, তৈগা ইত্যাদি অঞ্চল। প্রধান গাছ পাইন, স্প্রুস, লার্চ, হেমলক, ফার, বাঁশ, উইলো, অলডার ইত্যাদি গাছ। ব্যবহার কাগজ, মন্ড, তারপিন তেল, রাসায়নিক দ্রব্য, কৃত্রিম তন্তু, দেশলাই, প্যাকিং বাক্স উৎপাদন, গৃহ নির্মাণ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এবার দেখো নাতিশীতোষ্ণ অরণ্য। উত্তর গোলার্ধে গড়ে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশে এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু এবং শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের অরণ্যকে নাতিশীতোষ্ণ অরণ্য বলে। ওক, বাঁশ, পাইন, ফার ইত্যাদি এই বনভূমির প্রধান বৃক্ষ। এই বনভূমির নরম কাঠ এবং অন্যান্য উপজাত সম্পদের ব্যাপক চাহিদা আছে। এবার দেখো ভূমধ্যসাগরীয় অরণ্য। অবস্থান উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় বনভূমি দেখা যায়। এক হচ্ছে উত্তর আমেরিকা, দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। 2 দক্ষিণ আমেরিকা, মধ্য চিলি উপকূল। 3 ইউরোপ, স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, সার্বিয়া, আলবেনিয়া, গ্রিস ও তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূল এবং আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দক্ষিণ পর্তুগাল, ভূমধ্যসাগরের সার্ডিনিয়া, সিসিলি, ক্রিট, সাইপ্রাস প্রভৃতি। 4 হচ্ছে এশিয়া, সিরিয়া, লেবানন ও ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল। 5 আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, টিউনিসিয়া, লিবিয়া ও ইজিপ্টের ভূমধ্যসাগর উপকূল এবং দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের কেপ প্রদেশ। 6 ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ উপকূল। বৈশিষ্ট্য কি? 1 হচ্ছে জল সংগ্রহের উদ্দেশ্যে গাছগুলির শিকড় মাটির বহু গভীরে প্রবেশ করে। 2 গ্রীষ্মকালে গাছগুলি থেকে প্রচ্ছেদন প্রক্রিয়ায় যাতে সঞ্চিত জল বেরিয়ে যেতে না পারে সেই কারণে গাছগুলির কাণ্ড পুরু ছালে ঢাকা থাকে এবং পাতাগুলিও পুরু হয় এবং মোম জাতীয় পদার্থে আবৃত থাকে। একে তো এদের জল সংগ্রহ করতে অনেক দূর নিচে নামতে হয় শিকড়কে, সেই জন্য এদের পাতাগুলো এমন হয় যে মোম জাতীয়, যাতে জলটা প্রচ্ছেদন প্রক্রিয়া বেরিয়ে নেওয়া যায়। আর কি হয়, এদের কাণ্ডগুলো পুরু ছালে থাকে আর মোম জাতীয় পদার্থ আবৃত থাকে সব জায়গায়, যাতে কিনা এই গাছের জল বেরিয়ে নিয়ে যেতে পারে। 3 হচ্ছে এই বনভূমিতে গাছগুলি অপেক্ষাকৃত ছাড়া ভাবে জন্মায়, মানে খুব কাছাকাছি না, একটু দূরে দূরে জন্মায়। এই কারণে ভূমধ্যসাগরীয় অরণ্য অনেক হালকা ও উন্মুক্ত, মানে একটা গাছের পরে একটা গাছ সহজে জন্মাতে পারে না, একটু দূরে জন্মায়, কারণ এখানে জলের স্বল্পতা আছে। 4 হচ্ছে জলের স্বল্পতার জন্য এখানে লতা, ঝোপঝাড়, খরা প্রতিরোধক গাছ জন্মায়। 5 এই বনভূমিতে প্রধানত বড় বড় পাতার চিরসবুজ গাছ দেখা যায় এবং এটা চিরসবুজই থাকে। এই বনভূমির অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ছোট গাছ, কাঁটা গাছ, ঝোপ ইত্যাদি জন্মায়। প্রধান বৃক্ষ কি এখানে? 1 হচ্ছে ইউরোপের ভূমধ্যকোষীয় তীরবর্তী অঞ্চলে কর্ক, ওক, জলপাই, আঙুর ও কমলালেবু। 2 ক্যালিফোর্নিয়ার রেডউড ও সিকোইয়া এবং 3 দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার জারা ও কারি। এছাড়া পাইন, ফার, সাইপ্রেস, সিডার, স্যাপারাল, মন্টেরে, সাইপ্রেস ইত্যাদি গাছও প্রচুর সংখ্যায় এখানে জন্মায়। ভূমধ্যসাগরীয় অরণ্যে অলিয়েন্ডার, মার্টল, হিথ, রোজমেরি, ল্যাভেন্ডার ও বিভিন্ন ধরনের লতাও জন্মায়। ভূমধ্যসাগরীয় অরণ্য বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। এই অঞ্চলের গুল্ম ও ঝোপঝাড়কে ফ্রান্সে মাকি, ইতালিতে মাকিয়া,
চিলিতে ম্যাটোরাল এবং অস্ট্রেলিয়ায় মালি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আর কি। এবার দেখো বাণিজ্যিক ব্যবহারের সমস্যা। এক হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনে, কর থেকে বোতলের সিপি, জুতো, টুপির লাইলিন এবং রেফ্রিজারেটরের ভিতরের অপরিবাহী আস্তরণ প্রস্তুত করা হয়। 2, তেল উৎপাদনে জলপাই থেকে তেল উৎপাদন করা হয়। 3 হচ্ছে জ্বালানি রূপে, বনভূমির কাঠ জ্বালানি হিসেবে স্থানীয় প্রয়োজনীয় ব্যবহৃত হয়। 4, ফল ও খাদ্য প্রক্রিয়াকরণে, ভূমধ্যসাগরীয় অঞ্চল খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। ভূমধ্যসাগরীয় বনাঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্প ব্যাপক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠেনি, কারণ এখানে কাঠ খুব একটা নেয় গেল। সমস্যা, ঘন জনবসতির বিস্তার, কৃষি জমির সম্প্রসারণ, শিল্পায়ন, নগর সভ্যতার ক্রমবর্ধমান চাহিদা প্রভৃতির কারণে এই প্রকারের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। এবার দেখো নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। নাতিশীতোষ্ণ অরণ্যে শুষ্ক অঞ্চলে পর্ণমোচী, আর্দ্র অঞ্চলে চিরসবুজ এবং শীতল অঞ্চলে সরলবর্গীয় গাছ জন্মায় বলে এই অঞ্চলকে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য মানে মিশ্র জাতীয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অবস্থান, উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার এবং গড় উষ্ণতা প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে বড় বড় পাতাযুক্ত গাছের অরণ্য আছে। এই অরণ্য নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য বা বৃহৎ পত্রযুক্ত নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য নামে পরিচিত। এই অরণ্য প্রধানত 1, দক্ষিণ ও পূর্ব চীন, 2, জাপান, 3, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, 4, নিউজিল্যান্ড, 5, দক্ষিণ আফ্রিকা, 6, দক্ষিণ ব্রাজিল এবং 7, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে দেখা যায়। বৈশিষ্ট্য কি? এক হচ্ছে নাতিশীতোষ্ণ মিশ্রণের বেশিরভাগ গাছ পর্ণমোচী জাতীয়, তবে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিছু কিছু চিরসবুজ গাছও দেখা যায়। 2, এখানকার গাছগুলি শীতকালে পাতা ঝরিয়ে ফেললেও বছরের অন্য সময় গাছগুলি ঘন সবুজ পাতায় ঢাকা থাকে। এই শীতকালে পাতা ঝরিয়ে ফেলে বলে না, এর নাম পর্ণমোচী। 3 হচ্ছে গাছগুলি পাতা আকারে বেশ বড় এবং পাতলা এবং গাছগুলির কাঠ শক্ত, ছাল পুরু। 4, গাছগুলি একে অন্য থেকে দূরে অবস্থান করে বলে অরণ্য তেমন গভীর বা ঘন নয়। প্রধান বৃক্ষ, নাতিশীতোষ্ণ মিশ্রণের বেশিরভাগ জায়গায় পপলার, ওয়ালনাট, ওক, বীচ, আঁশ, হিকড়ি, এলম, বাঁশ, চেস্টনাট প্রভৃতি গাছের প্রাধান্য লক্ষ্য করা যায়। বাণিজ্যিক ব্যবহারের সমস্যা। এক হচ্ছে নির্মাণ শিল্পে, নাতিশীতোষ্ণ মিশ্র বনভূমির কাঠ, রেলের স্লিপার, আসবাবপত্র, খেলাধুলার সাজ সরঞ্জাম, জাহাজের পাটাতন, গাড়ির কামরা, ঘরবাড়ি ইত্যাদি নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 2, জ্বালানি রূপে, সামান্য কিছু কাঠ জ্বালানি হিসেবে কাজে লাগে। 3, চর্মশিল্পে, ব্রাজিলের ক্রিব্রাচো বা কুঠার ভাঙা গাছ এবং দক্ষিণ আফ্রিকার ওয়াটল গাছের ছাল থেকে ট্যানিন উৎপাদন করা হয়। এই যে কুঠার ভাঙা গাছ কেন বলা হয়? কারণ এই গাছ এত শক্ত যে এই কাটতে গেলে কুঠারই ভেঙে যায়, সেজন্য নামই হচ্ছে কুঠার ভাঙা। এবং দক্ষিণ আফ্রিকার ওয়ালটল গাছের ছাল থেকে ট্যানিন উৎপাদন করা হয়, যা চর্মশিল্পে একটি অতি প্রয়োজনীয় উপকরণ। চর্মশিল্পে এই ট্যানিন প্রচুর কাজে লাগে। কাঁচা চামড়া পাকা করতে ট্যানিন ব্যবহৃত হয়। 4, সিরাপ তৈরিতে, মেপল গাছের রস থেকে মিষ্টি সিরাপ তৈরি করা হয়। কি গাছের তৈরিতে? মেপল গাছের রস থেকে মিষ্টি সিরাপ তৈরি করা হয়। 5, আঠা উৎপাদনে, আঁশ ও পপলার গাছ থেকে আঠা পাওয়া যায়। সমস্যা কি? জনসংখ্যা, জনবসতির বিস্তার, কৃষি জমির সম্প্রসারণ, শিল্প স্থাপন, পরিবহন ব্যবস্থার প্রসার ইত্যাদি কারণে নাতিশীতোষ্ণ মিশ্রণের আয়তন ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার দেখো সরলবর্গীয় অরণ্য। অবস্থান কি? পৃথিবীর মোট বনভূমির প্রায় 1/3 সরলবর্গীয় বনভূমি। এটি পৃথিবীর বিস্তৃততম বনাঞ্চল। উত্তর গোলার্ধে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া, নিউজিল্যান্ডে প্রধানত সরলবর্গীয় অরণ্য অবস্থিত। দক্ষিণ গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের বিস্তার কম। দেখো উত্তর আমেরিকা, কানাডার কুইবেক, অন্টারিও, ম্যানিটোবা ও ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সরলবর্গীয় অরণ্য আছে। কানাডার মোট আয়তনের প্রায় 40% এলাকা সরলবর্গীয় অরণ্যের অন্তর্গত। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও অরিগান, মধ্য ও পূর্বাংশের বৃহৎ হ্রদ অঞ্চল ও অ্যাপেলেসিয়ান পার্বত্য অঞ্চল, দক্ষিণাংশের ভার্জিনিয়া থেকে টেক্সাস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য রয়েছে। 2, ইউরোপ দেখো, উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড, উত্তর যুক্তরাজ্য, জার্মানি, মধ্য ইউরোপের উচ্চভূমি, ইটালি প্রভৃতি দেশ ও অঞ্চলের সরলবর্গীয় অরণ্য দেখা যায়। 3, রাশিয়া। এই অরণ্য রাশিয়ায় প্রায় 1/3 স্থান অধিকার করে আছে। রাশিয়ার এই অরণ্য
পশ্চিম দিকে ইউরোপীয় অংশ থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার এই স্বল্পভূমি অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম অরণ্য। এর স্থানীয় নাম তাইগা বা তৈগা। এই যে তৈগা বা তাইগা কি? তাইগা হচ্ছে রাশিয়ার এই যে স্বল্পভূমি অরণ্য, যেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নিবিড়, সেই তার স্থানীয় নাম হচ্ছে তাইগা বা তৈগা। এই বনভূমির মোট আয়তন 52 কোটি হেক্টর। উত্তর পশ্চিমে আরকানজেল, সেন্ট পিটার্সবার্গ, ওনেগা এবং উরাল অঞ্চলে পেরম, ভেদলভস্ক, চেলিয়াবিনস্ক ও পূর্ব ও পশ্চিম সাইবেরিয়ার ইরকুৎস্ক, বারনাউল, আবাকান, ইগারকা ইত্যাদি কাষ্ঠ আহরণের প্রধান কেন্দ্র। এগুলো যেহেতু রাশিয়ার নাম, সেজন্য উচ্চারণটি একটু আলাদা। 4 হচ্ছে এশিয়া। উত্তর চীন, জাপানের হোক্কাইডো দ্বীপ, ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চলে স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায়। ভারতের কোথায় যদি প্রশ্ন আসে স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায়? ভারতের হিমালয়ের পার্বত্য অঞ্চলে স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায়। 5 হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই মহাদেশে দক্ষিণ চিলি, ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলে এবং আর্জেন্টিনার পশ্চিমাংশে স্বল্পবর্গীয় অরণ্য আছে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত স্বল্পবর্গীয় অরণ্যের জন্য প্রসিদ্ধ। হচ্ছে ওশেনিয়া। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে স্বল্পবর্গীয় অরণ্য দেখা যায়। এবার দেখো, দক্ষিণ গোলার্ধে স্বল্পবর্গীয় বনভূমি স্বল্পতার কারণ কি? তোমাদের একটা প্রশ্ন আসে, দক্ষিণ গোলার্ধে যে স্বল্পবর্গীয় বনভূমি স্বল্পতা মানে কম, কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে স্বল্পবর্গীয় বনভূমির স্বল্পতার কারণগুলি হচ্ছে: 1, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় স্বল্পবর্গীয় বনভূমি সহ মোট বনভূমির আয়তন অনেক কম, কারণ এখানে জলভাগ বেশি। 2 হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগের আয়তন বেশি বলে শীতের তীব্রতা কম এবং জলবায়ু মৃদু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই কারণে কেবলমাত্র পর্বতের উঁচু অংশ ছাড়া দক্ষিণ গোলার্ধের অন্যত্র স্বল্পবর্গীয় গাছ জন্মায় না। যেহেতু জল বেশি আর জল বেশি হলে শীতের তীব্রতা কম, আর এই গাছগুলো হয় প্রচন্ড শীতে আর কি। শীতের তীব্রতা, রাশিয়ার শীত প্রচন্ড থাকে, রাশিয়ায় ওইখানে বেশি হয়, কিন্তু এই দক্ষিণ গোলার্ধে এখানে শীত কম, সেজন্য এই স্বল্পবর্গীয় গাছ প্রায় জন্মায় না। শুধু উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে ঠান্ডা থাকে সেইখানেই হয়। হচ্ছে দক্ষিণ গোলার্ধে উঁচু পাহাড় পর্বত খুবই কম দেখা যায়। দক্ষিণ আমেরিকার আন্দিজ, আফ্রিকার কিলিমাঞ্জারো ও ড্রাকেন্সবার্গ, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং নিউজিল্যান্ডের দক্ষিণ আল্পস ছাড়া দক্ষিণ গোলার্ধে আর কোনো গুরুত্বপূর্ণ পর্বত নেই। এই কারণে দক্ষিণ গোলার্ধে স্বল্পবর্গীয় বনভূমি কেবলমাত্র এই পর্বতগুলির উঁচু অংশেই দেখা যায়। 4, মৃদু নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে দক্ষিণ গোলার্ধে তুষারপাত বিশেষ ঘটে না, যা স্বল্পবর্গীয় বনভূমি গড়ে ওঠার পক্ষে অনুকূল। ঠিক আছে, এই যে মৃদু নাতিশীতোষ্ণ জলবায়ু, যাতে দক্ষিণ গোলার্ধে তুষারপাত বিশেষ ঘটে না, যা স্বল্পবর্গীয় বনভূমি গড়ে ওঠার পক্ষে অনুকূল আর কি। এবার দেখো বৈশিষ্ট্য। 1 হচ্ছে স্বল্পবর্গীয় অরণ্য অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত তীব্র। মহাদেশের অভ্যন্তরভাগে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। গ্রীষ্মকালে 3 মাস উষ্ণতা মাত্র 10 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। শীতকালে তুষারপাত হয় গাছের পাতায় তুষার যাতে জমতে না পারে তার জন্য পাতাগুলি কোণ বিশিষ্ট ছুচালো আকৃতির হয়। 2, বছরে প্রায় 9 মাস তুষারবৃত থাকার জন্য এই জাতীয় বনভূমিতে ঝোপঝাড় বা লতাগুল্ম জন্মাতে পারে না, সেজন্য এই বনভূমির তলদেশ খুব পরিষ্কার থাকে। 3, এখানকার গাছগুলি সাধারণত দীর্ঘ বা 30 মিটার পর্যন্ত হয়, সরু হয় এবং কাণ্ডের অনেক উপর থেকে ডালপালা জন্মায়, কারণ নিচে তো বরফে জমে থাকে। 4 হচ্ছে এই বনভূমিতে একই প্রজাতির গাছ বিস্তীর্ণ এলাকা জুড়ে জন্মায়। 5, এই বনভূমির কাঠ খুব নরম ও হালকা। 6, স্বল্পবর্গীয় বনভূমির গাছগুলি আকৃতি মোচার মতো দেখতে হয়। 7, এই বর্গাকার বনভূমি বেশিরভাগ স্থানে মাঝারি ধরনের ঘন, কিন্তু অধিক শীতল ও শুষ্ক অঞ্চলে গাছপালার ঘনত্ব কম। 8, এখানে চিরসবুজ প্রকৃতির গাছ জন্মায়। প্রধান বৃক্ষ কি? স্বল্পবর্গীয় বনভূমিতে নানা ধরনের হালকা ও নরম গাছের কাঠ জন্মায়, নানা ধরনের আর কি। এখানকার প্রধান গাছগুলি হলো পাইন, স্প্রুস, ফার, বার্চ, হেমলক, উইলো, বার্চ, অলডার, আসপেন ইত্যাদি। পাইন, স্প্রুস ও ফার এর বিভিন্ন প্রজাতি হলো লজপোল পাইন, হোয়াইট পাইন, জ্যাক পাইন, পিস পাইন, স্লাশ পাইন, পারানা পাইন, স্কটস পাইন, নরওয়ে জিও পাইন, কৌরি পাইন, নরওয়ে স্প্রুস, রেড স্প্রুস, সিটকা স্প্রুস, লার্চ, হেমলক, বালসাম ফার, ডগলাস ফার প্রভৃতি। এবার দেখো বাণিজ্যিক ব্যবহার ও সমস্যা। সরলবর্গীয় বনভূমি অঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্পে অত্যন্ত উন্নত। সারা বছর পৃথিবীতে যত কাঠ কাটা হয় তার 2/3 এই বনভূমি থেকে পাওয়া যায়। সরলবর্গীয় বনভূমির বাণিজ্যিক ব্যবহার হলো: 1 হচ্ছে কাগজের মণ্ড উৎপাদনে,
পাইন, ফার, স্পুস, বাঁশ প্রভৃতি গাছের নরম কাঠ কাগজের মণ্ড উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীর প্রায় 90% কাগজের মণ্ড স্বল্পবর্গীয় নরম কাঠ থেকে উৎপাদিত হয়। দুই হচ্ছে রাসায়নিক শিল্প। পাইন গাছ থেকে পাওয়া যায় পিচ, আলকাতরা, রজন, তারপিন তেল ইত্যাদি। তাহলে এই যে পিচ, আলকাতরা, রজন, তারপিন তেল কোন গাছে পাওয়া যায়? পাইন গাছ থেকে। পাইন গাছ থেকে পাওয়া যায় পিচ, আলকাতরা, রজন, তারপিন তেল ইত্যাদি। এগুলো রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। 3 বোর্ড উৎপাদনে ফাইবার বোর্ড ও পার্টিকল বোর্ড প্রস্তুতিতেও এই বনভূমির কাঠ কাজে লাগে। 4 কৃত্রিম রেশম উৎপাদনে। কৃত্রিম রেশম উৎপাদনে ব্যবহৃত হয় স্প্রুস গাছের কাঠ। নির্মাণ শিল্পে স্বল্পবর্গীয় বনভূমির কাঠ ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণ, দেশলাই ও প্যাকিং বাক্স তৈরি করতে ব্যবহৃত হয়। 6 জ্বালানি রূপে। জ্বালানি রূপে এই বনভূমির কাঠ ব্যবহৃত হয়। সমস্যা কি? কৃষিকাজ ও শিল্পের সম্প্রসারণ, জনবসতির প্রসার, রেলপথ ও রাস্তাঘাট নির্মাণ এবং অন্যান্য নাগরিক চাহিদা মেটানোর কারণে স্বল্পবর্গীয় বনভূমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। এবার দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্পের উন্নতির কারণ। তোমাদের প্রশ্ন আসে নাতিশীতোষ্ণ অঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্পের উন্নতির কারণ কি? নাতিশীতোষ্ণ অঞ্চলে ভূমধ্যসাগরীয় অরণ্য, মিশ্র নাতিশীতোষ্ণ অরণ্য এবং স্বল্পবর্গীয় অরণ্য আছে। চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, রাশিয়া, ইটালি প্রভৃতি দেশ বিভিন্ন ধরনের নাতিশীতোষ্ণ অরণ্যের অন্তর্গত দেশ। নাতিশীতোষ্ণ অঞ্চল কাষ্ঠ আহরণ শিল্পের দিক থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঞ্চল। ওক, এলম, ম্যাপল, পপলার, বাস, চেস্টনাট, ওয়ালনাট, পাইন, ফার, স্পুস, লার্চ প্রভৃতি বহু ধরনের গাছ এই অঞ্চলের অরণ্যে পাওয়া যায়। পৃথিবীর কাঠের বাণিজ্যের প্রায় 80% কাঠ নাতিশীতোষ্ণ বনভূমি থেকে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ বনভূমির কাঠ আসবাবপত্র, বাসগৃহ নির্মাণ, যানবাহন, জাহাজ, কাগজের মণ্ড, সেলুলোজ, দেশলাই প্যাকিং বাক্স, খেলাধুলার সরঞ্জাম প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। নাতিশীতোষ্ণ স্বল্পবর্গীয় অঞ্চলের কাষ্ঠ আহরণ শিল্পের বিকাশের কারণগুলি হলো, এক হচ্ছে এই বনভূমিতে একই প্রজাতির গাছ একত্রে জন্মায় বলে বাণিজ্যিক ভিত্তিতে কাষ্ঠ আহরণের সুবিধা। একই গাছ পরপর আছে, তাহলে কাঠ নিতে সুবিধা হয়। নাতিশীতোষ্ণ অরণ্যের তলদেশ, ঝোপঝাড়, লতাকলম ইত্যাদিতে আবৃত না থাকায় বনভূমিতে সহজেই প্রবেশ করা যায়। 3 গাছগুলির কাঠ নরম বলে এবং কম খরচে গাছ কাটা সম্ভব হয়। 4 বনভূমি শীতকালে পুরো বরফে আবৃত থাকায় পিচ্ছিল বরফের উপর দিয়ে গাছের গুড়ি বা যেটা লগ, বড় কাঠের গুড়ি আর কি, টেনে নিয়ে যাওয়া সুবিধাজনক। শীতকালে কাঠের গুড়িগুলিকে কাটার পর যন্ত্রের সাহায্যে টেনে নদীর জমাট বাঁধা বরফের উপর ফেলে রাখা হয়। বসন্ত গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের সঙ্গে গুড়িগুলি বাহিত হয় এবং নদী তীরবর্তী করাত কলে গুড়িগুলিকে সংগ্রহ করা হয়। 5 হচ্ছে সুলভ জলবিদ্যুৎ শক্তির প্রাচুর্য থাকায় নাতিশীতোষ্ণ অঞ্চলে কাঠ চেরাই এবং কাগজ শিল্প গড়ে উঠেছে। 6 এই অঞ্চলে গাছ কাটার জন্য শ্রমিকের অভাব হয় না, কারণ শীতকালে যখন গাছ কাটা হয় তখন ভূপৃষ্ঠ বরফাবৃত থাকায় কৃষিকাজ করা যায় না বলে প্রচুর সুলভ শ্রমিক পাওয়া যায়। নাতিশীতোষ্ণ জলবায়ু কারণে শ্রমিকরা অত্যন্ত কর্মঠ, তাদের মাথা পিছু উৎপাদন ক্ষমতাও বেশি। শীতের জায়গায় মানুষ বেশি কাজ করতে পারে, গরমে অত কাজ করতে পারে না। 7 শিল্পোন্নত হয় নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে কাঠজাত সামগ্রী, কাগজ ইত্যাদির বিপুল চাহিদা রয়েছে। এর ফলে কাষ্ঠ আহরণ বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে। 8 কাগজ, রেয়ন প্রভৃতি শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নাতিশীতোষ্ণ অঞ্চলে সহজলভ্য। 9 কাষ্ঠ আহরণ শিল্পে গড়ে তোলার প্রয়োজনীয় মূলধন ও কারিগরি জ্ঞানের সহজলভ্যতা এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এবার দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চির সবুজ অরণ্য। অবস্থান কি? নিরক্ষরেখার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার এবং উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেসব অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরসবুজ বনভূমি গড়ে উঠেছে। শক্ত ও ভারী কাঠের দীর্ঘ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর সব মহাদেশেই কম বেশি দেখা যায়। তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশে এই অরণ্যের বিস্তার অন্য মহাদেশগুলির তুলনায় বেশি। এক হচ্ছে উত্তর আমেরিকা। এই মহাদেশে দক্ষিণ দিকে মধ্য আমেরিকার বেলিজ, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়েতামালা প্রভৃতি দেশ এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এই অরণ্য অবস্থিত। দক্ষিণ আমেরিকা। এই মহাদেশের আমাজন অববাহিকায় অবস্থিত ব্রাজিল এবং গায়ানা, সুরিনাম, ফরাসি গিয়ানা, পূর্ব ভেনেজুয়েলা, মধ্য বলিভিয়া, উত্তর মধ্য কলম্বিয়ার এই অরণ্য দেখা যায়। কলম্বিয়ায় ব্রাজিলে আমাজন অববাহিকার অরণ্য সেলভা নামে পরিচিত। সেলভা পৃথিবীর বৃহত্তম ও গহনতম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। সেলভা কি? যদি প্রশ্ন আসে সেলভা কি? ব্রাজিলে আমাজন অববাহিকার অরণ্য সেলভা নামে পরিচিত। সেলভা পৃথিবীর বৃহত্তম ও গহনতম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 3 আফ্রিকা। এই মহাদেশের কঙ্গো গণপ্রজাতন্ত্রের কঙ্গো অববাহিকা,
ক্যামেরুন, দক্ষিণ পশ্চিম উগান্ডা, বুরুন্ডি, আঙ্গোলা প্রভৃতি দেশেই অরণ্য দেখা যায়। 4. এশিয়া। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, ফিজি, নিউগিনি প্রভৃতি দেশে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। 5. ওশিয়ানিয়া। পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের কিছু জায়গায় এই ধরনের বনভূমি রয়েছে। বৈশিষ্ট্য কি? এক হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে এখানে মাটিতে আর্দ্রতার কোনো অভাব হয় না, ফলে গাছগুলির পাতা সব একসঙ্গে ঝরে পড়ে না। এই জাতীয় অরণ্যের গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে বলে একে চিরসবুজ বলা হয়। চিরসবুজ অরণ্য, কারণ সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় এবং গাছের পাতা সারা বছর সবুজ থাকে, এই জন্য চিরসবুজ। 2 হচ্ছে এই প্রকার বনভূমির বৃক্ষগুলি খুবই ঘনভাবে জন্মায়, ফলে বৃক্ষগুলি পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া তৈরি করে বা চাঁদোয়া সৃষ্টি করে, যার ফলে সূর্যালোক অরণ্যের ভিতরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে, এই জন্য এই বনভূমির অঞ্চলকে চিরগোধূলি অঞ্চলও বলে। মানে এত ঘন, একটা পাতার সাথে একটা গাছের পাতার সাথে একটা পাতা লেগে আছে, তাহলে নিচে একদম কিছু সূর্যালোক ঢুকতেই পারে না। 3. উষ্ণ আর্দ্র পরিবেশের জন্য এই অরণ্যে গাছপালা যেমন খুব বেশি জন্মায়, তেমনি সেগুলো বাড়েও খুব দ্রুত। 4. এই বনভূমিতে পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ জন্মায়। অরণ্যের তলদেশ লতা, গুল্ম, আগাছা ইত্যাদি দ্বারা আবৃত থাকে, ফলে এই বনভূমিতে পায়ে হেঁটে যাওয়া খুবই কষ্টকর। এই কারণে ক্রান্ত বৃষ্টি অরণ্য অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে কাঠ আহরণ করা অসুবিধাজনক। এই লতা পাতা গুল্মের মধ্যে বিভিন্ন রকম প্রজাতির সাপ থাকে, তাহলে এর মধ্যে মানুষ তো এমনি যেতেই পারবে না, বিভিন্ন রকম জীবজন্তু থাকে আর কি। 5. এই ধরনের দীর্ঘ, ভারী ও শক্ত কাঠের গাছ জন্মায়। গাছগুলি সূর্যালোক পাওয়ার জন্য লম্বায় খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। গাছের উচ্চতা অনুসারে বৃষ্টি অরণ্যের গাছগুলি 3-4টি স্তর তৈরি করে। সবচেয়ে উপরের স্তরের গাছগুলি প্রায় 30 থেকে 45 মিটার উঁচু হয়। এর পরের স্তরের গাছগুলি 15 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হয়। তার নিচের স্তরের গাছগুলি 5 থেকে 15 মিটার পর্যন্ত উঁচু হয়। সবশেষে মাটির কাছাকাছি অত্যন্ত ঘন ও দুর্ভেদ্য লতা পাতা, আগাছা ইত্যাদি জন্মায়। 6. চিরসবুজ অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। এখানে প্রতি হেক্টর জমিতে প্রায় 20 থেকে 40টি প্রজাতির গাছ লক্ষ্য করা যায়। 7. ভূপৃষ্ঠ সর্বদা ভিজেও স্যাঁতসেঁতে থাকায় গাছগুলির গোড়ায় পাঁটা বা চওড়া অধিমূল থাকে, যা গাছগুলিকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আর এই জাতীয় অরণ্যে লতা পাতা, পরজীবী উদ্ভিদ, পরগাছা ইত্যাদি দেখা যায়। 9. সারা বছর ধরে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য গাছগুলিতে ফুল ফোটা ও ফল ধরার নির্দিষ্ট কোনো সময় নেই, মানে কোনো নির্দিষ্ট ধরনের সময় থেকে ফুল ফল হয় না আর কি। প্রধান বৃক্ষ কি? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে শক্ত ভারী কাঠের বিভিন্ন গাছ জন্মায়। এই গাছের মধ্যে আয়রনউড, রোজউড, এবনি, মেহগনি, সেগুন, লগউড, গ্রিনহার্ট, রবার, জাপটি, কোকো, আবলুস, কর্পূর, তাল জাতীয় বৃক্ষ যেটা পাম ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য, যেটা পাম তেল হয় আর কি। বাঁশ, র্যাটান, লতা ইত্যাদিও এই বনভূমিতে জন্মায়। উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ দেখা যায়। বাণিজ্যিক ব্যবহারের সমস্যা কি? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের শক্ত ভারী কাঠ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়, তবে এই বনভূমিতে কাষ্ঠ আহরণ শিল্প সরল বর্গীয় তৈরি অরণ্যের মতো অগ্রসর নয়। এক হচ্ছে নির্মাণ শিল্পে এই অরণ্যের মেহগনি, এবনি, আয়রনউড, রোজউড, সেগুন, আবলুস প্রভৃতি মূল্যবান গাছের কাঠ ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র নির্মাণ, রেলের স্লিপার, জাহাজ নির্মাণ, বাস, ট্রাক বা লরি, রেলের কোচ ইত্যাদি নির্মাণে ব্যবহৃত হয়। রবার, আঠা ও চুইংগাম উৎপাদনে এখানকার বন্য রবার, বালাটা, গাট্টাপারচা প্রভৃতি গাছের আঠা সংগৃহীত হয়। মধ্য আমেরিকার বনভূমি চিকল ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমি থেকে প্রাপ্ত জেলুটং চুইংগাম উৎপাদনে কাজে লাগে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অরণ্যের জাপটি গাছের রস চিকল থেকেও চুইংগাম প্রস্তুত করা হয়। যে চুইংগাম কিছু থেকে প্রস্তুত করা হয়, এই যে জেলুটং থেকে। আর হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অরণ্যের জাপটি গাছের রস চিকল থেকেও চুইংগাম প্রস্তুত করা হয়। 3 হচ্ছে বোতল তৈরি ও তেল উৎপাদনে চিরসবুজ বনভূমি থেকে ব্রাজিল নাট, আইভরি নাট ও বিটেল নাট পাওয়া যায়। ব্রাজিল নাট দিয়ে বোতাম তৈরি হয়। পশ্চিম আফ্রিকায় পাওয়া যায় পাম নাট, এই পাম নাট থেকে পাম তেল উৎপাদন করা হয়। 4 হচ্ছে আসবাবপত্র উৎপাদনে পান্দানুস পাম, রাফিয়া পাম প্রভৃতি মাদুর ও ঝুড়ি বোনার কাজে লাগে। বাঁশ, রাটান, লতা ইত্যাদি দিয়ে আসবাবপত্র, ঝুড়ি, চেয়ার ও টেবিল তৈরি করা হয়। 5 হচ্ছে ওষুধ শিল্পে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে নানা ধরনের ঔষধি গাছও সংগৃহীত হয়। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন ওষুধ প্রস্তুত করা হয়, যা ম্যালেরিয়া রোগ প্রতিরোধে সারা বিশ্বে ব্যবহৃত হয়। কোকো গাছ থেকে উৎপাদিত কোকেন ব্যথা নিবারক রূপে কাজে লাগে। কর্পূর গাছের তেল শোধন করে তা থেকে উৎপাদন করা হয় ওষুধ, প্রসাধনী দ্রব্য, সাবান, বিস্ফোরক দ্রব্য,
অয়েনমেন্ট, এমনকি প্লাস্টিক, মরফিন, হেরোইন ও আফিন উৎপাদন করা হয় বনজ উদ্ভিদ থেকে। 6 হচ্ছে কুটির শিল্পে, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের গাছ ও ঘাসজাত উদ্ভিদ থেকে পাওয়া যায় নানা ধরনের তন্তু। পানামার টোকুইলা পাম থেকে তৈরি হয় বিশ্ববিখ্যাত পানামা টুপি। শ্রীলঙ্কায় নারকেলের ছোবড়া, গদি উৎপাদন ও কুটির শিল্পে ব্যবহৃত হয়। ফিলিপাইন্সের আবাকা ও বা ম্যানিলা হেম্প কুটির শিল্পের অন্যতম কাঁচামাল। সমস্যা কি? নগর বসতির সম্প্রসারণ, কৃষি জমির প্রসার ও রাস্তাঘাট, রেলপথ ইত্যাদি নির্মাণ করার জন্য ক্রান্তীয় বিস্তীর্ণের আয়তন হ্রাস পাচ্ছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণে এই বনভূমি অঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্পের উন্নতি করতে পারেনি। এবার দেখো, নিরক্ষীয় চিরসবুজ বনভূমি অঞ্চলে বা ক্রান্তীয় বিস্তীর্ণে কাষ্ঠ আহরণ শিল্পে অনগ্রসরতার কারণ কাঠ থেকে এখানে আনা যায় না কেন? দেখো, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণে ক্রান্তীয় বিস্তীর্ণ বা নিরক্ষীয় চিরসবুজ বনভূমি অঞ্চলে কাষ্ঠ আহরণ শিল্পে বিশেষ উন্নতি করতে পারেনি। যেমন 1, বিভিন্ন প্রজাতির গাছ একত্রে থাকে বলে বাণিজ্যিক ভিত্তিতে কাঠ সংগ্রহে অসুবিধা হয়। 2, এখানে ঘন লতাগুল্ম আগাছা থাকায় বনভূমির অভ্যন্তরে প্রবেশ করা খুবই কষ্টকর। 3, অস্বাস্থ্যকর জলবায়ু এবং বিষাক্ত কীটপতঙ্গ ও সরীসৃপের উপদ্রবের জন্য এই বনভূমিতে কাঠুরিয়াদের পক্ষেও কাজ করা অসুবিধাজনক। 4, বিরল জনবসতির জন্য এখানে শ্রমিকের অভাব রয়েছে। 5, দুর্ভেদ্য অরণ্য থাকায় পরিবহন ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। 6, অসংখ্য নদী থাকা সত্ত্বেও ভারী কাঠ নদী জলে ভাসিয়ে পরিবহন করা সম্ভব নয়। 7, মাটি সবসময় ভিজে থাকায় বনভূমির অভ্যন্তরে যানবাহন চলাচলে বিশেষ অসুবিধার সৃষ্টি হয়। 8, স্বল্পবর্গীয় অরণ্যের নরম কাঠের যেমন বিশ্বজোড়া বিশাল বাজার আছে, ক্রান্তীয় বৃষ্টির অরণ্যের শক্ত ভারী কাঠের আন্তর্জাতিক বাজার সে তুলনায় বেশ সীমিত। তাই বাজারের অভাবে কাষ্ঠ আহরণ শিল্পে টাকা লগ্নি করতে বিনিয়োগকারীদের আগ্রহ কম। 9, কাষ্ঠ আহরণে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কম, সেই কারণে বাজারে কাঠের যোগান নিয়মিত ও নির্ভরযোগ্য নয়। এবার দেখো, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য স্বল্পবর্গীয় অরণ্যের মধ্যে একটা তুলনা, তোমাদের একটা পরীক্ষা আসে। তুলনার বিষয় প্রথমে দেখো অবস্থান বা বন্টন। নিরক্ষীয় সবুজ অরণ্য 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, আর স্বল্পবর্গীয় অরণ্য উত্তর গোলার্ধে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ। জলবায়ু কি? নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে নিরক্ষীয় জলবায়ু, আর স্বল্পবর্গীয় অরণ্যে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। বার্ষিক বৃষ্টিপাত ও গড় তাপমাত্রা নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে 200 থেকে 250 সেন্টিমিটার ও 27 ডিগ্রি সেলসিয়াস, আর স্বল্পবর্গীয় অরণ্য 30 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত আর 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে তুষারপাত হয়। বনভূমির বৈশিষ্ট্য কি? দেখো, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে এক হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একসঙ্গে ঘনভাবে থাকে। বনভূমির তলদেশ লতাগুল্ম আগাছায় পরিপূর্ণ, ফলে কাঠ কাটার জন্য বনের মধ্যে যাতায়াত করা অসুবিধাজনক। গাছগুলি দীর্ঘ, প্রচুর ডালপালা আছে। উচ্চতা অনুসারে গাছগুলি 3-4টি স্তর তৈরি করে। বৃক্ষের আকৃতি ছায়ার মতো ভারী ও শক্ত কাঠ। আর সরলবর্গীয় অরণ্য কি হয়? একই প্রজাতির উদ্ভিদ বিস্তীর্ণ এলাকার জায়গা জুড়ে থাকে। বনভূমি তলদেশ লতাগুল্ম আগাছা জন্মায় না, ফলে কাঠ কাটার জন্য বনের মধ্যে যাতায়াত করার অসুবিধা নেই। গাছগুলি দীর্ঘ, ডালপালা কম, উচ্চতা অনুসারে কোনো স্তর বিন্যাস নেই। বৃক্ষের আকৃতি মোচা বা শঙ্কুর মতো, নরম ও হালকা কাঠ। নিরক্ষীয়, এবার প্রধান গাছ দেখো পার্থক্য। নিরক্ষীয় সবুজ অরণ্য মেহগিনি, আবলুস, সেগুন, রেডউড, আয়রন উড, রবার ইত্যাদি। আর স্বল্পবর্গীয় অরণ্য পাইন, স্প্রুস, লার্চ, হেমলক, উইলো, অলডার, আসপেন ইত্যাদি। বাণিজ্যিক ব্যবহার দেখো, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য কাষ্ঠ আহরণ শিল্প এবং বনজ ভিত্তিক সম্পদ শিল্প উন্নত নয়। কাঠ, কাগজ ও কাষ্ঠমূল উৎপাদন শিল্পে এই কাঠ ব্যবহৃত হয় না। আর বন সম্পদ সংগ্রহে যন্ত্রপাতির ব্যবহার কম, এখানে লোক যেতেই পারে না। আর স্বল্পবর্গীয় অরণ্য কাষ্ঠ আহরণ শিল্প, বনজ সম্পদ ভিত্তিক শিল্প অত্যন্ত উন্নত। কাগজ ও কাষ্ঠমূল উৎপাদন শিল্পে স্বল্পবর্গীয় অরণ্যের কাঠ বহুল পরিমাণে ব্যবহৃত হয়। বনজ সম্পদ সংগ্রহের কাজে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়। আজকে পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।